সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা হাজির হয়েছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে আমার বাংলাদেশ। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের অতীত খুঁজব, আমাদের অতীত আমরা জানব, ভবিষ্যতের ছবি আঁকব আর বর্তমান বিশ্লেষণ করব। এই অনুষ্ঠানে হাজির হয়েছেন এই প্রজন্মের টকশোয়ে প্রতিনিধি যারা, এই প্রজন্মকে যারা নেতৃত্ব দিবেন। এই অনুষ্ঠানটি 8টি পর্বে ভাগ করা হয়েছে। আমাদের লেখাপড়া, আমাদের গণতন্ত্র, আমাদের অধিকার, আমাদের ভাবমূর্তি, আমাদের সম্প্রীতি ও আমাদের ভাবনা। আমাদের আজকের বিষয় আমাদের লেখাপড়া। স্বাভাবিক কারণেই আমাদের মনে প্রশ্ন জাগবে যে এই অনুষ্ঠানটিতে আমরা কি আলোচনা করব। তবে হ্যাঁ, আমি পরিচয় করে দিই 3 জন অতিথি, ক্ষেত্রে যারা উজ্জ্বল এবং কৃতি। আমার পাশে রয়েছেন ডক্টর স্বাধীন মালিক, আইনজ্ঞ, শিক্ষাবিদ, ডাইরেক্টর অব স্কুল অব ল, ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছেন। তার কাছ থেকে আমরা শুনব আমাদের লেখাপড়া সম্পর্কে। এরপরে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান স্যার। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এরপরে আছেন প্রফেসর হোসনে আরা, আইআর এর অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে স্বাভাবিক কারণে যে প্রশ্নটা আমাদের মধ্যে আছে যে শিক্ষার পরিস্থিতিটা কি বাংলাদেশে। বাংলা, ইংরেজি ও মাদ্রাসা, এই 3টা শিক্ষা পদ্ধতি নিয়েই আমাদের মধ্যে আলোচনা চলছে। আর সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত যে কয়টা শিক্ষা কমিশন হয়েছে, একটিও আলোর মুখ দেখে নাই ডক্টর কুদ্দুস খুদা কমিশন ছাড়া। সম্ভবত কমিশন হয়, সরকার বদলায়, কমিশন কিন্তু আবার হিমাগারে চলে যায়। আর এই মুহূর্তে যে সংঘাত চলছে, অনেকেই বলেন সংঘাত, আনিসুজ্জামান স্যারের সামনে আমি সংঘাত বলছি এই কারণে, যারা বাংলায় লেখাপড়া করছেন, যারা ইংরেজিতে পড়ছেন, তারা মনে করেন যে এটার মধ্যে বিরাট গ্যাপ তৈরি হয়েছে। এই যে দূরত্ব, কেন এই দূরত্ব, কেন মাদ্রাসা শিক্ষা নিয়ে আমাদের মধ্যে একটা নানা ধরনের আলোচনা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমরা শুনবো। তবে আমি শুরুতেই আমাদের যারা আমাদের সামনে হাজির হয়েছেন, তরুণ টকবগের প্রতিনিধি যাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার খোরাক জন্মেছে, তারা মনে করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কি আধুনিক কিনা। আপনারা কি মনে করেন আধুনিক? কেন না বলেন, আপনাদের যুক্তিটা কি? একটা দেশে 3 রকমের শিক্ষা ব্যবস্থা থাকলে সেটাকে আধুনিকতা বলা যাবে না, কারণ এই শিক্ষা ব্যবস্থা একটা বিভাজন তৈরি করছে, এবং যে শিক্ষা ব্যবস্থা বিভাজন তৈরি করে সেই শিক্ষা ব্যবস্থা একটা জাতিকে এগিয়ে নিতে পারে না, সেটা সময়ের সাথে খাপ খাওয়াতে পারবে না। এবং আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে যে আপনার সাজেশনটা কি এই ক্ষেত্রে। আমরা কিছুদিন আগে একমুখী শিক্ষার কথা বলছিলাম, তো সেটা একটা ভুল পদ্ধতিতে একমুখী শিক্ষা চালু করার একটা চেষ্টা করা হয়েছিল। আমরা একমুখী শিক্ষা চাচ্ছি, কিন্তু এটা একটা সঠিক পদ্ধতিতে হতে হবে। আমার মনে হয় এই প্রশ্নের জবাবটা আমরা খুঁজবো আনিসুজ্জামান স্যারের কাছ থেকে। আসলে বাংলাদেশে 3-9-4 পদ্ধতির শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। একটি আমাদের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার বাইরে, যেটি ইংরাজি মাধ্যমের শিক্ষা, ও লেভেল পরীক্ষা দিয়ে কেমব্রিজের সার্টিফিকেট পায়। একটি সাধারণ শিক্ষার, একটি সাধারণ মাদ্রাসা শিক্ষা, আর চতুর্থটি হচ্ছে কওমি মাদ্রাসার যে ধারা, এইটা নিয়ে আমি চতুর্থ বলছি। তো এই 4টি ধারার শিক্ষা পাশাপাশি চলছে। যেটি আমাদের রাষ্ট্রীয় শিক্ষার বাইরে, সেটির উপরে নিয়ন্ত্রণ আমাদের তেমন নেই। কওমি মাদ্রাসাও এতদিন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার বাইরে ছিল। খুব সম্প্রতি এটিকে যুক্ত করা হয়েছে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে। সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা পাশাপাশি কেন রয়েছে, এই প্রশ্ন বহুদিন ধরে সবাই করে আসছেন। যারা মাদ্রাসা শিক্ষার পক্ষে তারা বলছেন যে মাদ্রাসা শিক্ষাকে আমরা যুগোপযোগী করে নেব, আধুনিক করে নেব। এই বলার মধ্যে যেটা ধরা পড়ে সেটা হচ্ছে এটা যুগোপযোগী বা আধুনিক নয়। তাহলে কেন এইটা নিয়ে আমরা চলছি? তার একটা উত্তর হচ্ছে যে এখানে ধর্মশিক্ষা দেওয়া হয়। আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে মাদ্রাসা থেকে যারা পাশ করছে তাদের যে শিক্ষার সনদ, সেটাকে সাধারণ শিক্ষার সনদের সঙ্গে সমরূপতা দানের একটা চেষ্টা হচ্ছে। এই চেষ্টা থেকে বোঝা যায় যে তাদেরকে সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত তাদের
এক স্তরে আনার চেষ্টা হচ্ছে। এবং বাস্তবে আমরা দেখছি যে মাদ্রাসা থেকে একটা পর্যায়ে পাশ করে বেরিয়ে তারা সাধারণ শিক্ষায় চলে আসছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, কলেজে ভর্তি হচ্ছে। তো মাদ্রাসার ছাত্ররাই যদি অনুভব করে যে একটা পর্যায়ে তাদের সাধারণ শিক্ষার মধ্যে যেতে হবে, তাহলে এই ধারা রাখছি কেন? মাদ্রাসা শিক্ষার একটা প্রয়োজনীয়তা আমরা দেখছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা দেখছি, যারা পাশ করে বেরোচ্ছে তারা মসজিদে ইমামতি করছেন, কি মিলাদ পড়াচ্ছেন, কিছু ধর্মীয় কাজ করছেন, কিন্তু এইটা এক ধরনের বৃত্তিমূলক শিক্ষার মধ্যে পড়ে যাচ্ছে। এইটা ঠিক জ্ঞানের শিক্ষা নয়। আর যারা আরো উপরে যাচ্ছেন তারা যদি সত্যি সত্যি ধর্মশাস্ত্র অধ্যয়ন করতে চান, তার জন্য বিশ্ববিদ্যালয় ইসলামী ধর্মশাস্ত্র শিক্ষার ব্যবস্থা আছে, এটাকে প্রসারিত করে আমরা তুলনামূলক ধর্মতত্ত্ব পড়াতে পারি। এই যে আলাদা একটা স্রোত প্রথম থেকে তৈরি হচ্ছে সাধারণ শিক্ষার বাইরে, এর ফলে যে কথাটি আমাদের তরুণ বন্ধু বলেছে, যার ধরনের বিভাজন তৈরি হচ্ছে, এটা ইংরেজি শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষারও হচ্ছে, সাধারণ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষারও হচ্ছে। ফলে এই বিভাজন জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা কি করে মেলাবো, এইটার একটা উত্তর দেওয়া হয়েছিল কুজুদিকা কমিশনের রিপোর্টে, যখন বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা হবে 8 বছরের, এবং এই 8 বছর সকলেই মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, একই পাঠ্যসূচি অনুসরণ করবে। তারপরে একটা ধর্মীয় শিক্ষার বৃত্তিমূলক ভাগ থাকবে, আরেকটা ধর্মীয় শিক্ষার একাডেমিক ভাগ থাকবে, যেখানে তারা পরবর্তীকালে চলে আসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই সুপারিশ কখনো গ্রহণ করা হয়নি। তখন মাদ্রাসার শিক্ষকেরা সবাই এটা মেনে নিয়েছিলেন, কিন্তু পরে এটা নিয়ে আর অগ্রসর নেই, কাজে ভাগটা রয়ে গেল। এই মুহূর্তে যেটা বিতর্ক আছে, সেই বিতর্কটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের যারা ছাত্রছাত্রী তারা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানেন না। আপনারা যারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন, আপনারা কি তাই মনে করেন? আমি রুমি, আমি এমবিএর স্টুডেন্ট। আমি মনে করি যে আপনি যে কথাটা বললেন যে ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট অনেকেই আছে যারা বাংলাদেশের ইতিহাস বা ঐতিহ্য সম্বন্ধে অতটা তারা জানে না, তারা শুধুমাত্র পয়লা বৈশাখ বা 21শে ফেব্রুয়ারির মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তারা যে সাবজেক্টে লেখাপড়া করে সেক্ষেত্রে সেসব সাবজেক্টগুলোর সাথে আমাদের ইতিহাস, ঐতিহ্য বা কৃষ্টি সম্বন্ধে কোনো কিছু রিলেটেড না, এটাই আমি মনে করি। আমার প্রফেসর হোসনা ম্যাডাম, আপনি আপনি বলেন এই ব্যাপারটা নিয়ে। ইংরেজি শিক্ষার কথা বলা হয়েছে, ইংলিশ মিডিয়ামের কথা। সেখানে যে ইংলিশ স্কুলগুলো আছে আমাদের দেশে, সেগুলো কিন্তু যে বিদেশের কথা বলা হয়েছে, বিদেশি ভাষায় যেটা, যে যে দেশের কারিকুলাম অনুসরণ করে, সাধারণত তাদের দেশ সম্পর্কে অধিকাংশ সময় তারা জেনে থাকে। কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি বলো, ঐতিহ্য বলো, সংস্কৃতি বলো, সেক্ষেত্রে তারা সত্যিকার অর্থে, তোমাদের সঙ্গে আমিও একমত, তারা কম জানে। তবে রিসেন্টলি কিন্তু একটা টেন্ডেন্সি বা প্রবণতা দেখছি, বাংলাদেশ স্টাডিজ বলে কিন্তু একটি বিষয় কোন কোন ইংলিশ মিডিয়াম স্কুলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে আমাদের দেশ সম্পর্কে তারা জানতে পারে। আমার মনে হয় অদূর ভবিষ্যতে হয়তোবা আমাদের এই বিষয়টা থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো আর কি, তারা আমাদের সম্পর্কে জানবে। ডক্টর স্বাধীন মালিক, প্রশ্নটা তো রয়ে গেছে, বা বিভাজন তরুণ বন্ধু বলেছে, আমরা এটা নিয়ে কথা হচ্ছে। তো এখানে কিন্তু এই সমস্যাটা আমরা এরকম যখন একটু খেয়াল করে পত্র পত্রিকায় ফারাক্কা নিয়ে লেখা হচ্ছে, গ্লোবাল মানে ক্লাইমেট নিয়ে লেখা হচ্ছে, ইরাক নিয়ে লেখা হচ্ছে, একটা ব্যাপারে কিন্তু আমাদের আলোচনায় আসে না যে শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব কদাচিৎ লেখা হয়। তবে এই সমস্যা হিসাবে যারা মানে ডাইরেক্টলি জড়িত, যেমন ছেলেমেয়েরা আছে ডাইরেক্টলি জড়িত, যারা ফিল করছে, কিন্তু আমরা এটা ফিল করছি না, বা যারা একটু মানে এই জন্য এই ব্যাপারটা অ্যাড্রেসও করা হচ্ছে না, আর এই জিনিসটা, এই বিভাজনটা চলেই আসছে। কিন্তু এই বিভাজন থেকে মুক্তির পথটা কি, সেটাই আমাদের মানে তরুণ মানে বন্ধু জানতে চেয়েছিলেন। আমার মনে হয় যদি আমরা এর থেকে উত্তরণ চাই, তাহলে এভাবে হতে পারে যে একটা সার্টেন পিরিয়ড বা একটা সময় বা একটা স্তর পর্যন্ত আমাদের দেশে শিক্ষা সম্পর্কে তাদের আইডিয়া দেওয়ার জন্য সেই কারিকুলাম থাকা উচিত তাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। আমি অন্তত মনে করি, তাহলে অন্তত দেশ সম্পর্কে এই যে একটা ভ্রান্ত ধারণা, নিজের দেশে বসবাস করে আমি আমার দেশকে চিনলাম না, জানলাম না, এটি থেকে বোধহয় আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু বাংলাদেশের লেখাপড়ার সংকটটা আসলে কোথায়? আমার মনে হয় বাংলাদেশের লেখাপড়ার সংকটটা হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটার সাথে যে বৈশ্বিক শিক্ষা ব্যবস্থা, সেটার মধ্যে একটা বড় পার্থক্য রয়ে গেছে। যখন আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো, তখনই আমার মনে হয় আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা একটা কার্যকর ভূমিকা রাখবে। আমার মনে হয় সংকটটা আমাদের শিক্ষা ব্যবস্থা, যারা নীতি নির্ধারক তাদের দূরদর্শিতার যথেষ্ট অভাব রয়েছে।
তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে সেভাবে খুব অদূর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না। তারা তাদের কিছুটা বর্তমান দেখেই কাজকর্ম করতে হবে, ফাইল জমা দিয়ে দেয়। তারা যে অনেক ভবিষ্যৎ নিয়ে আমাদের জন্য চিন্তা করে, আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কিরকম ভাবে, জিজ্ঞাসা করে যে তারা চিন্তাগুলো, তাদের মতামতগুলো স্থাপন করতো, তাহলে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটা গোলামেলা হতো না। আসলে আমাদের যারা ক্যারিয়ার প্রোভাইডার, আমরা পড়াশোনা করে যেখানে ক্যারিয়ারটা গড়বো, ক্যারিয়ার প্রোভাইডাররা যদি অর্থোডক্স এডুকেশনেরও ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য একটু লক্ষ্য রাখেন, তাহলে আমাদের মনে হয় শিক্ষা ব্যবস্থা একটু বহুমাত্রিক একটা জগৎ সৃষ্টি হবে, যে জগতে আমরা হয়তো আরেকটু ব্যাপ্তি পেতে পারবো এবং বহির্বিশ্বে আমাদেরকে আরো স্প্রেইন করতে পারবো। মাদ্রাসা শিক্ষায় যারা লেখাপড়া করেন তাদের দেখা যাচ্ছে এটা উগ্রপন্থার দিকে যাওয়ার একটা প্রবণতা। এক আরেকটা প্রশ্নের জবাব হয়তো এটা ডক্টর স্বাধীন মালিক ভালো বলতে পারবেন, যে সমস্ত ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে তারা দেশে ফিরতে চায় না কেন? এই প্রশ্নে আপনাদের বক্তব্য থাকলে বলতে পারেন, তাহলে তাদের সুবিধা হবে বলতে। মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমার যেটা প্রশ্ন, যে নীতি নির্ধারকদের সেই সৎসাহসটা কবে হবে যে সব রাজনৈতিক বিতর্ক এড়িয়ে ইংলিশ মাধ্যম, বাংলা মাধ্যম এবং মাদ্রাসা শিক্ষা তিনটাকে একীভূত করার মতো সৎসাহস কবে তারা দেখাতে পারবেন? আর কারণ যে বাইরে গিয়ে একটা ছেলে যখন শিক্ষিত হচ্ছে, ফর এক্সাম্পল একজন যখন ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ে, সে ফিজিক্স নিয়ে ক্যামব্রিজে যেরকম রিসার্চ করতে পারছে, সে জানে যে দেশে ফেরত আসলে যে আগামী 20 বছরে বাংলাদেশ একটা আইসি বানাতে পারবে না। তো সেখানে কি তার মেধাটা ওখানে দেওয়াটা বেটার হবে না? মানে এইটাও একটা কারণ, মানে বাইরে থেকে যাওয়া। আমি ব্যারিস্টার নাজমুন চৌধুরী। আমার মনে হয় যে যখন একজন মানুষ বাইরে যায় পড়তে, তখন কিন্তু সেই আশাটা নিয়ে যায় যে আমি ফেরত আসবো দেশে, কিন্তু বাইরে গিয়ে সিরিজ অফ ইভেন্টস যেটাই বলেন না কেন, এই কারণে ফেরত আসতে পারে না। কয়েকজন হচ্ছে ফাইন্যান্সিয়ালি ওইখানে সাউন্ড, ওইখানে চাকরি করাটা মাচ বেটার। কয়েকজনের হচ্ছে যে সাবজেক্ট এখানে নাই, ওনাদের যে ইচ্ছা যে আমি এই সাবজেক্টে এইটা করব, সেটা এখানে ফেসিলিটিসটা পাচ্ছে না, ওই সাপোর্টটা ওরা পাচ্ছে না এখানে। আর কতগুলি জিনিস হচ্ছে যে ওইখানে লাইফস্টাইল বা আউটসাইড এডুকেশনে অনেক ফ্যাক্টরস আছে যেটা কনসিডারেশনে নিয়ে ওরা ফেরত আসতে চায় না। আমরা মোহাম্মদ জাফর ইকবাল স্যারের কথা বলতে পারি। উনি বিদেশে কয়েক বছর চাকরি করেছেন, ওখানে লেখাপড়া করে ওখানে চাকরি করেছেন এবং শেষ পর্যন্ত দেশে ফেরত এসেছেন, কারণ তিনি মনে করেছেন যে তার শিক্ষাটা আমাদের দেশের ছাত্রদের জন্য অনেক কাজে লাগবে। তো আমাদের যেসব স্টুডেন্টরা বাইরে যায় পড়াশোনা করতে, তাদের মধ্যে যদি এই ইচ্ছাটা থাকে যে আমার শিক্ষা, আমার উচ্চ শিক্ষাটা আমি আমার দেশের ছাত্রদের মধ্যে বিতরণ করব, তাহলে অবশ্যই একজন ছাত্র ইচ্ছা করলেই দেশে ফেরত আসতে পারে। স্যার, অনেক প্রশ্ন, অনেক শুনলাম, এখন আপনাদের জবাব দেওয়ার পালা। আপনারা তিনজনের কাছে কিন্তু প্রশ্ন আছে, বলেন। ওকে, আমি যেটা, হ্যাঁ, বিদেশ যাওয়া, থেকে যাওয়া, না আসা, এটা আমি ঠিক সমস্যা মনে করি না। মানে এটা একটা সহজাত ব্যাপার। কারণ ধরেন বাংলাদেশের মধ্যেই অনেক জায়গা আছে, মফস্বলের জায়গা, ওখান থেকে লোক ঢাকায় আসে, চাকরি করে, পড়াশোনা করে থাকে, ওরা তো তার গ্রামে ফিরে যায় না। কেন যায় না? একটা তার জীবন মান একটা উন্নত হয়েছে, তারও গ্রামের মানুষ তো বলতে পারে সে আসলো না কেন, আমাদের এখানে গ্রামের স্কুলে মাস্টারিগুলো না। তো বিদেশে যাওয়াটা একটা ওরকমই, মানে একটা এক অবস্থা থেকে আরো উন্নত মানের জীবন, এটা মানে ডেইলি লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, পড়াশোনার লাইফ হোক, এন্টারটেনমেন্টের লাইফ হোক, সাধারণত লোক ওখান থেকে ব্যাক করে না। আর এখন আবার গ্লোবালাইজেশনের স্যার, আপনার কথার একটা কোয়েশ্চেন ছিল, তো আপনি কি এটা মনে করছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাই তার মধ্যে দেশপ্রেমটা জাগাতে পারছে না, যে তার ভিতরে এই চেতনা আসুক যে সে বাইরে গিয়ে পড়াশোনা করে সে দেশে এসে সেটা কন্ট্রিবিউট করবে? আমাদের শিক্ষা ব্যবস্থা কি সেই দেশপ্রেমটা গ্রো করতেছে না তাদের মধ্যে? এটা শিক্ষা ব্যবস্থার কথা বলছেন আপনি, যে এক অবস্থায় আছেন। ধরেন গ্রামে একজন যে লোক থাকে, আমাদের বাংলাদেশ গ্রামে ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, কিছুই নাই, রাস্তাঘাট নাই, হেঁটে যেতে হয়, সে ঢাকা শহরে এসে কাজ করলো, তো সে ইলেকট্রিসিটি পাচ্ছে কম বেশি অন্য, ওই লাইফে যখন সে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তো তখন সে গ্রামের প্রীতিটা যতই থাকুক, প্র্যাকটিক্যালি সে গ্রামে ফিরে যাবে না। তো ওই গ্রাম থেকে ঢাকা আসা, ঢাকা থেকে বিদেশ যাওয়া, বেশিরভাগ লোকের ক্ষেত্রে ওইটাই হচ্ছে, যে চেঞ্জ অফ লাইফস্টাইল, চেঞ্জ অফ লাইফের মান ইত্যাদি। হ্যাঁ, তার মধ্যে কিছু লোক তো ফিরে আসছেও। ওই জন্য এটা মানুষের মধ্যে যদি এনাফ দেশপ্রেম গ্রো করে যে আমি যা শিখেছি তা আমি নিজের দেশে গিয়ে কন্ট্রিবিউট করি, তাহলে তো তাকে অবশ্যই ফিরে আসা উচিত, নাহলে দেশের উন্নতি হবে কিভাবে? তো এটা কি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা আপনি বলবেন? আমার প্রশ্নটা হলো, আপনি কি এটা শিক্ষা ব্যবস্থার একটা ব্যর্থতা বলতে পারেন যে দেশপ্রেমটা জাগাতে পারেনি একটা মানুষের মধ্যে? না, দেশপ্রেমটা শিক্ষা, খালি শিক্ষা ব্যবস্থা অনেক কিছু দিয়ে আসে। স্যার, এটা আপনি কি মনে করেন? আমার মনে হচ্ছে যে আমরা, মানে স্বাধীন মালিক যেটা বলেছেন যে গ্রামের যুবকদের আমরা হারাচ্ছি শহরের কাছে, শহরের যুবকদের রাজধানীর কাছে, রাজধানীর যুবকদের বিদেশে, এটা একটা ব্যাপার আছে। কিন্তু এর বাইরেও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বহু ছাত্র আমরা দেখছি বাইরে গিয়ে ভর্তি হলো,
তারপর কিন্তু পড়াশোনা চালিয়ে গেল না বা চালাতে পারলো না, সে অত্যন্ত কষ্টকর জীবন যাপন করছে, লুকিয়ে থাকছে, ফ্যাক্টরিতে গ্যাস স্টেশনে চাকরি করছে, কি থেকে যাচ্ছে প্রায় মানে এই দেশেতে জন্ম যেন ওই দেশেতে মরি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এখন এটা কেন হচ্ছে? তুমি যেটা বলছো আমি খানিকটা তোমার সঙ্গে একমত, যে দেশ এই পর্যন্ত আমাকে গড়ে তুলতে যে যা করেছে সেইটার প্রতিদান দেওয়ার কথা আমার মনে হচ্ছে না, আমি ভুলে যাচ্ছি দেশের প্রতি কর্তব্য। আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, আমাদের পারিবারিক পরিবেশের ব্যর্থতা, যে তাকে বোঝাতে পারছি না। অনেক পরিবারও কিন্তু চান যে ছেলে মেয়ে না ফিরে আসুক, ওখানে থাকুক ইত্যাদি, সামাজিক নিরাপত্তার কথা, সামাজিক নিরাপত্তার কারণে, মানে মিশ্র। কিন্তু এইটা ঠিক যে কেউ কেউ হয়তো ওই এখানে গবেষণার পরিবেশ নেই পড়ে আসছে না, কিন্তু বেশিরভাগই ওই ক্যারিয়ার বেস কথাটা একজন বারবার করে বলছেন, ওই ক্যারিয়ারের কথা ভেবে যে ওখানে ক্যারিয়ারের সুযোগ হয়তো একটু বেশি কারো রয়ে যাচ্ছে, যারা এলে আমরা বেশি। এটাও তো ঠিক যে আপনাদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাদেরকে রাষ্ট্র অনেক কিছু আশা করে, আপনারা যখন আপনাদের মধ্য থেকে যারা বাইরে যান ডক্টর ডিগ্রি করতে বা বিভিন্ন ডিগ্রি নিতে, তারাও ফিরে আসেন, তাদের সংখ্যাটা কিন্তু কম না, অনেক তাদের সংখ্যা। এবং ওইটা বলছেন তারা সবাই যে ওখানে শিক্ষকতা করছেন, গবেষণা করছেন তাও নয়। একটা প্রশ্ন আছে যে আপনারা তো তিনজনই বাইরে পড়াশোনার জন্য গিয়েছিলেন এবং গবেষণার সুযোগ পেয়েছিলেন, আপনারা কেন ফিরে এসেছিলেন? তো আমরাও গিয়েছি, তবে আমার মনে হয়েছে যে না, আমার জন্য আমার দেশেই সবচেয়ে আগে, প্রায়োরিটিটা আমার দেশের জন্য, এটা মনে করেছে। আর একটি প্রশ্ন ছিল তোমাদের যে মাদ্রাসার শিক্ষার কথা বলা হয়েছিল, যে ছেলেমেয়েরা উগ্রপন্থার দিকে যাচ্ছে। এটা কি আমরা বোধহয়, আমার মনে হয় একেবারে জেনারেলাইজ করা ঠিক হবে না। মানে মুসলিমেও মাদ্রাসা হয়তোবা এই কাজগুলো করছে। আমরা জানি যে মাদ্রাসা যারা পড়ছে একেবারে ছোটবেলায় যখন চলে যাচ্ছে, এত কোমলমতি শিশু এরা, এদেরকে কিন্তু খুব সহজেই অন্যদিকে মনটাকে ঘুরিয়ে দেওয়া যায়। তাদের যে ভিত্তিটা কেমন ভাবে নাড়া দিচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি, সেটা অত্যন্ত মুষ্টিমেয়। এবং এটাকে আমরা একেবারে এইভাবে না ধরে, এখন কথা হচ্ছে যে আমাদের তো এর থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা করতে হবে। আমরা কিভাবে করব? আমাদের এমন ভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এদেরকে বোঝানো হয় যে আমরা যা করব এটাই ভালো কাজ, খারাপটাও ভালো কাজ, এই যে চিন্তাটা ছোট্ট বাচ্চাদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এ থেকে পরিত্রাণ পেতে হলে স্কুল যেমন দায়িত্ব নেবে, সরকার, আমার, তোমার, সমাজের, আমাদের পারিবারিক পরিবেশ, সবার কিন্তু দায়িত্ব, একা সরকার পারবে না। এটা মুসলিমের স্কুলকে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু তাদেরকে এই রাস্তা থেকে সরিয়ে আনতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে তোমাদের যে চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ব্রেনটা ওয়াশ করা হচ্ছে, সেটা কিন্তু ঠিক পথে যাওয়া হচ্ছে না, মানে ঠিক দিক নির্দেশনা তোমরা পাচ্ছ না। এই জিনিসগুলো যদি আমরা পত্রপত্রিকায়, মিডিয়াতে, বিভিন্ন জায়গায় যদি প্রচার প্রচারণা বাড়াতে পারি, আমার মনে হয় এগুলো আস্তে আস্তে থেমে যাবে। এটাই শেষ প্রশ্ন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা যে বলতেছি, ওরা কোনো না কোনো ভাবে আস্তে মানে উগ্রপন্থার দিকে চলে যাচ্ছে। আমি যে একটু আমার জ্ঞানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমরা বলতেছি, কিন্তু আসলে এটা একটা ব্যাপার যে আমরা ওরা যেটা মনে করে আমরা ধর্ম, আমাদের নিজেদের ধর্ম শিখতেছি। আচ্ছা, ধর্ম যখন আমি শিখতেছি তখন কোনো কিছু আমার ধর্মের বিপরীতে গেলে সেটা খারাপ, এবং সেটাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব, স্বাভাবিকভাবে এটা তার মধ্যে থাকে। এখন আমার ধারণা যে আসলে কমপ্লিট রাজনৈতিক সিচুয়েশন, ন্যাশনালি ইন্টারন্যাশনালি সব জায়গার টোটাল একটা পরিস্থিতিটাই আমাদের ধর্মীয় ভাবে মনে হচ্ছে যেন আঘাত করতেছে। ওরা এটা ফিল করাতে খুব সম্ভবত ব্যাপারটা আস্তে আস্তে এইভাবে ট্রান্সফার হচ্ছে। না, এখানে প্রশ্ন হচ্ছে ওরা মনে করতেছে উই আর বিং, মানে আমাদেরকে ক্ষতি করা হচ্ছে, তো আমাদের এটা রক্ষা করা উচিত, এইভাবে। কিন্তু শিক্ষা যখন সূচনা হয়েছিল তখন কিন্তু ধর্মকে কেন্দ্র করে হয়েছিল, প্রতিটা ধর্মকে ভিত্তি করে কিন্তু শিক্ষা সূচনা হয়েছিল। না, আমি সে কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি এখানে বলতে যে ধর্মের কথা যেভাবে বলা হচ্ছে, তাকে যেভাবে বোঝানো হচ্ছে, ধর্মে এটার বাইরে গেলেই যে অন্যরকম হবে, এটা কিন্তু আসলে ঠিক না। কারণ সেটা মুসলিমে, আমি এই যে একটু আগেই বলেছি যে সেটা কিন্তু মুসলিমের স্কুল। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমার মনে হয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের কিছুটা ভুল ধারণা আছে, যেটুকু ধারণা আছে ভালো আছে, ভুলও আছে। কারণ আমি যেটা জেনেছি কিছুক্ষণ আগে, ছিল আমাদের দেশে যে 6 জন জঙ্গিকে ফাঁসি দেওয়া হলো, তাদের কেউ কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে ছিল না, সবাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে ছিল। আমরা মনে হয় আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ঠিক মতন জানি না, আমাদের জানা উচিত এবং এদেরকে টেক কেয়ার করা উচিত, যাতে আমাদের এদের মধ্যে ভুল ধারণাটা না জন্মে, এবং না জন্মাইলেই তখন আমরা এটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো আমাদের ধর্মীয় ভাবে। আপনার অবজারভেশনটা ঠিক, আর বাংলার অধ্যাপক থেকে কিন্তু বাংলা ভাই হয়েছেন না। এবং খেয়াল করে দেখো, এই জন্যই আমরা বলেছি যে এটা কিন্তু একার দায়িত্ব নয়,
আমাদের চিহ্নিত করতে হবে। তোমার আশেপাশে যদি কেউ থাকে তাকে বোঝাতে হবে। আমাদের সকলের দায়িত্ব এটা, পাড়া প্রতিবেশী মহল্লা একেবারে সারা রাষ্ট্র জাতি সকলের জন্য কিন্তু এটা আমাদের দায়িত্ব হয়ে গেছে একটা। দর্শক মন্ডলী, আমরা নতুন প্রজন্মের চিন্তা শুনলাম, ভাবনা শুনলাম, সমাধান শুনলাম, সংকটের কথা শুনলাম, আমাদের বিশিষ্ট জনদের মুখ থেকেও আমরা শুনলাম আমাদের সামনের দিনগুলো কি হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তনের কথাও শুনলাম। এই শোনার মধ্যে দিয়ে কিন্তু কথায় কথায় অনেক সময় কেটে গেছে, সময় আমাদের হাতে নেই। দর্শক মন্ডলী, আমাদের এখানে শেষ করতে চাই, তবে আগামী শনিবার এই সময়ে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা।